আমরা এতক্ষণ দেখলাম যে রাইট ফর্ম অফ ভার্ব টেন্স রিলেটেড যত কিছু রুলস আছে সবগুলো দেখেছি। এবার টেন্সের বাহিরে অর্থাৎ কিছু কিছু শব্দ আছে এবং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক প্রশ্ন এসে থাকে। স্লাইডে যদি তোমরা দেখতে পাও, দেখো রুল 1 এ লেখা আছে যেটা কি কিছু ভার্ব আছে যে ভার্ব গুলো থাকলে তার পরবর্তীতে কোনো ভার্ব আসলে সেটা কি সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। এই শব্দগুলো অবশ্যই অবশ্যই তোমাদের উচিত মুখস্থ করে নেওয়া। প্রথমত খাতায় নোট করবা, খাতায় নোট করার পর তোমার এই শব্দগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন অ্যাভয়েড, হেট, ফিনিশ, পোস্টপোন, আন্ডারস্ট্যান্ড, কমপ্লিট, কিপ, এনজয়, প্রিফার, স্টার্ট, কনসিডার, মিস, ডিসলাইক, মেনশন, স্টপ, অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, ডিনাই, ডিলে, ডিসকাস, প্র্যাকটিস, রিস্ক, রিগ্রেট, রিসেন্ট, টলারেট। অর্থাৎ এখানে অনেকগুলো শব্দ আমি দিয়েছি। এই শব্দগুলো প্রথমত তোমাদের অবশ্যই নোট করতে হবে এবং নোট করার পরে এটা অবশ্যই অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে এবং এমন ভাবে মুখস্থ করতে হবে যেন এগুলো না ভুলে যাও। কেননা এখান থেকে অনেক বেশি প্রশ্ন এসে থাকে, তুমি যদি মুখস্থ করে ভুলে যাও তাহলে কিন্তু সেটার কোনো লাভ হবে না। অর্থাৎ আমি বলছি কি, রুলসটা এমন যে এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে, এর পরে যদি একটা ভার্ব আসে, সেই ভার্বের সাথে তুমি ডিরেক্ট আইএনজি যুক্ত করে দিবা, আর কোনো প্রশ্ন নেই। অর্থাৎ এটা যদি দেখো স্ট্রাস ফিনিশড, ফিনিশড আছে, দেখো এখানে কোথাও না কোথাও ফিনিশড আছে, এই যে ফিনিশড, এই যে ফিনিশ, অর্থাৎ এখানে ফিনিশড আছে। আমি যেটা বলেছিলাম, এগুলো যদি থাকে, উপরের এই শব্দগুলো যদি কোথাও থাকে, তাহলে তার পরবর্তী ভার্বের সাথে তুমি নিঃসন্দেহে আইএনজি যুক্ত করে দিবা। তোমার আর কোনো কিছু ভাবা লাগবে না, এই শব্দগুলো মুখস্থ করতে হবে। এই শব্দগুলো যদি মুখস্থ করতে পারো, তার পরবর্তী ভার্বের সাথে তুমি ডিরেক্ট আইএনজি যুক্ত করে দিবা। তাহলে ফিনিশড আছে, এখানেও ফিনিশড আছে, তাহলে পরবর্তী ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। তাহলে রিটেন আইএনজি না, এটা ভুল। রাইট আইএনজি না, টু রাইট আইএনজি না, এই যে রাইটিং আইএনজি ফর্ম। তাহলে এটার অ্যান্সার কি হবে? ডি নাম্বার। খুবই ইজি মেথডে তোমরা এটা অ্যান্সার করতে পারবা যদি এই শব্দগুলোর সাথে তোমার মুখস্থ থাকে। এই শব্দগুলো যদি শুধু মুখস্থ থাকে, তাহলে তুমি এগুলো খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। তাহলে প্রথমত তোমার কাজ থাকবে কি, এই যে যতগুলো শব্দ আছে এগুলো মুখস্থ করতে হবে এবং এমন ভাবে মুখস্থ করতে হবে যে মনে রাখতে হবে যে এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। শুধু শব্দ মুখস্থ করলে হবে না, এটাও মনে রাখতে হবে যে এই ভার্বগুলোর পরে কোনো ভার্ব আসলে তার সাথে সবসময় কি আইএনজি যুক্ত হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। 3 নাম্বারটা একটু খেয়াল করে দেখো, আই রিগ্রেট, এখানে কি আছে? রিগ্রেট। তাহলে যদি তুমি এগুলো মুখস্থ করো, যদি সবগুলো তুমি মুখস্থ করো, তাহলে এখানে দেখো যে রিগ্রেট আছে। মুখস্থ যদি করে ফেলো, তাহলে রিগ্রেট দেখার পরেই তোমার মনে পড়বে কি, ও আমি তো মুখস্থ করেছিলাম রিগ্রেট, রিগ্রেট থাকলে রিগ্রেটের পরবর্তী ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। তাহলে এই রিগ্রেট দেখার পরে তোমার মাথায় একটা জিনিসই কাজ করবে যে এবার আমরা ভার্বের সাথে কি আইএনজি যুক্ত করব। তাহলে আই রিগ্রেট, এটা আইএনজি না, এটা আইএনজি না, এটাও আইএনজি না, এই সি নাম্বারটা আইএনজি, অর্থাৎ এটার অ্যান্সার কি হচ্ছে? সি হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী রুল 2, এগুলো অনেকগুলো আছে, এগুলো তোমার অবশ্যই সেম আগের রুলস এর মতো তোমার মুখস্থ করতে হবে এবং এগুলো মুখস্থ করতে হবে এভাবে যে এগুলোর পরে কিন্তু আইএনজি হবে না। এগুলোর পরে যে ভার্বটা আসবে সেটার সাথে কিন্তু আমাদের 2 প্লাস ভি1 করতে হবে। আগে যেটা ছিল, আগের যতগুলো ভার্ব ছিল তারপরে কি দেখলাম? ভার্ব প্লাস আইএনজি হতো, কিন্তু এখানে যতগুলো আছে এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি, এগুলোর পরে হবে যে এটা 2 প্লাস ভি1 হবে। 2 প্লাস কি ভি1 হবে। শব্দগুলো আমি একবার পড়ে দিই, দেখো। অ্যাগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, হেজিটেট, ইন্টেন্ড, লার্ন, হ্যাপেন, এক্সপেক্ট, আস্ক, প্রমিস, ওয়ান্ট, ফেইল, ম্যানেজ, ফরগেট, নিড, অ্যাটেম্প্ট, ক্লেম, সিম, থ্রেটেন, অফার, টেন্ড, উইশ। তারপরে আছে হোপ, প্রিটেন্ড, অ্যাবল, অ্যাংশাস, বোরিং, ডেঞ্জারাস, ডিফিকাল্ট, কমন, এগার, ইজি, গুড, হার্ড, নেসেসারি, প্লিজড, প্রিপেয়ার্ড, রেডি, স্ট্রেঞ্জ, ইউজুয়াল। অর্থাৎ এখানে অনেকগুলো শব্দ আমি দিয়ে দিয়েছি, এর বাইরে তোমাদের কিছু লাগবে না। এই শব্দগুলোই নোট করো এবং এই শব্দগুলোই তোমরা মুখস্থ করো, তাহলে তোমাদের সবগুলো কমন পড়ে যাবে এবং এর বাইরে থেকে আসবে না, এতটুকু আমি তোমাদের আশ্বস্ত করতে পারি। অর্থাৎ এই শব্দগুলোই অনেকগুলো, এগুলো মুখস্থ করে নাও। মুখস্থ করে এইভাবে মুখস্থ করবো যে এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে,
তার পরবর্তীতে গ্যাপ থাকলে তার সাথে কি করব, টু প্লাস ভি অন করবো। আর প্রথম রুলসে কি ছিল, যে ওই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। এই যে কোন ভার্বের পরে আইএনজি, কোন ভার্বের পরে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভি অন, এটা অনেক কিন্তু একটা কনফিউজিং একটা বিষয়, এবং এটা মুখস্থ করতে করতে মুখস্থ আছে কিন্তু আমরা বুঝতে পারি না যে কোনটায় আইএনজি আর কোনটায় টু প্লাস ভি অন। এটা আসলে একটা কনফিউজিং, কিন্তু এটা তোমাদের প্রতিদিন দেখতে দেখতে তোমাদের এটা মুখস্থ করে ফেলতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রশ্ন সমাধানে যাই তাহলে একটু দেখো, one of the least effective ways to storing information is learning dash। এখানে কি হবে বলো তো, অ্যান্সার করো। এখানে কি হবে, এই যে এখানে দেখো লার্নিং আছে, একটু খেয়াল করে দেখো লার্নিং আছে, তাহলে এখানে আমরা পড়েছিলাম কি, এই যে লার্ন, লার্নের সাথে আইএনজি থাকতেই পারে, অর্থাৎ এই যে লার্ন, এখানে কি আছে লার্নিং, লার্নের সাথে লার্ন থাকতে পারে, লার্নিং থাকতে পারে, যে কোনো একটা ফর্মে থাকতে পারে। তাহলে লার্ন থাকলে তোমার মুখস্থ আছে কি, লার্নের পরে কি হবে, ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভি ওয়ান। তাহলে এটার অ্যান্সার কি হবে, এটা টু প্লাস ভি ওয়ান না, এটাও টু প্লাস ভি ওয়ান না, এটাও টু প্লাস ভি ওয়ান না, এই যে টু রিপিট তোমার সি নাম্বারটা টু প্লাস ভি ওয়ানে আছে, অর্থাৎ এটার অ্যান্সার কি হচ্ছে সি। পরবর্তী প্রশ্নটা একটু দেখো, অলমোস্ট এভরিওয়ান ফেইলস, অলমোস্ট এভরিওয়ান ফেইলস, তাহলে এখানে দেখো তো আমরা কোথাও ফেইল পেয়েছি কিনা, এই যে ফেইল, দেখতে পাচ্ছ এই যে ফেইল। তাহলে আমি বলেছি কি, ফেইল থাকলে পরবর্তী ভার্বের সাথে কি করতে হবে, আমাদের অবশ্যই টু প্লাস ভি অন করতে হবে। তাহলে ফেইলস এর পরবর্তী কি হবে, এই গ্যাপে আমাদের টু প্লাস ভি অন করতে হবে। এটা টু প্লাস ভি অন না, এটা টু প্লাস ভি অন না, এটাও না, এই যে টু প্লাস ভার্ব অর্থাৎ পাস, টু পাস হিজ ড্রাইভারস টেস্ট। আশা করি বুঝতে পারছো যে এই দুটা রুলস আমি আবারও বলছি। প্রথম রুলসটা এমন ছিল যে কিছু শব্দ, যেই শব্দগুলো কোনো বাক্যে থাকলে সেটা আমাদের কি বলে ভার্ব প্লাস আইএনজি করতে হবে, আর এই যে পিছনে যে শব্দগুলো, এই শব্দগুলো থাকলে তার পরবর্তী ভার্বের সাথে টু প্লাস ভি ওয়ান অর্থাৎ ইনফিনিটিভে অ্যান্সার করতে হবে। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই তাহলে দেখো এখানে আরো একটা প্রশ্ন আছে, এখানে আরো একটা প্রশ্ন আছে, তাহলে এইখানে কি হবে, এই যে নেসেসারি, একটু আগের যে স্লাইড সেটাতে কিন্তু নেসেসারি আছে, তোমরা একটু দেখে নাও নেসেসারি আছে। তাহলে নেসেসারি থাকলে পরবর্তীতে কি হবে বলেছিলাম, টু প্লাস ভি ওয়ান। তাহলে এটা টু প্লাস ভি ওয়ান না, এটা এটা না, এটা না, যে এটা টু হ্যাভ কিন্তু বেস ফর্ম অর্থাৎ ভি ওয়ান, টু হ্যাভ গভর্নিং পিপুল, টু হ্যাভ গভর্নিং পিপুল। পরবর্তী রুল 3, এই যে এখানে কিছু ফ্রেজ আছে, এতক্ষণ আমরা দেখলাম কি ওয়ার্ড, কিন্তু এখানে কিছু ফ্রেজ অর্থাৎ একাধিক শব্দ মিলে কিছু ফ্রেজ হয়, এখানে কিছু ফ্রেজ আছে, এই ফ্রেজ গুলো কোনো বাক্যে থাকলে সেটার সাথে কি হবে, জেরান্ড অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। এখানে শব্দগুলো দেখো, কাউন্ট অন, বি বেটার অফ, কিপ অন, তারপরে আছে গেট থ্রো, গেট ইউজ টু, বি ইউজ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, কনফেস টু, বিকাম ইউজ টু, অ্যাকাস্টম টু, put off, insist on, do not mind, cannot help, cannot stand, would you mind। এখানে অনেকগুলো শব্দ বা ফ্রেজ আমি বলেছি, এই ফ্রেজগুলো যদি কোনো শব্দে থাকে তাহলে অবশ্যই আমাদের এর পরবর্তী ভার্বের সাথে কি আইএনজি যুক্ত করতে হবে। এখানে যদি মনে করো যে এতগুলো মুখস্থ করা অসুবিধা, আমি কিছু গুরুত্বপূর্ণ তোমাদের দাগাই দিচ্ছি, এগুলোই এনাফ। যেমন লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, তারপরে উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, অ্যাকাস্টম টু, বি ইউজ টু, গেট ইউজ টু, বিকাম ইউজ টু, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে শব্দগুলো দিয়েছি, ইনসিস্ট অন, এখানে যেগুলো দাগাই দিচ্ছি এগুলো থেকে সচরাচর অনেক বেশি প্রশ্ন এসে থাকে, কিন্তু সবগুলোই তোমরা মুখস্থ করবা, কিন্তু এগুলোর উপরে একটু বেশি জোর প্রদান করবা, কেননা এগুলো পরীক্ষায় অনেক বেশি বেশি এসে থাকে। আমরা এবার একটা কোয়েশ্চেন সমাধান করি। দেখো, many modern architects insist on, এই যে insist on, তাহলে insist on থাকলে insist এর পরে ভার্বের সাথে কি হয়, এই যে ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে দেখো এটা আইএনজি না, এটাও আইএনজি না, এটাও আইএনজি না, ডি নাম্বার অ্যান্সার, কেননা ডি নাম্বারে ভার্ব প্লাস কি আইএনজি যুক্ত আছে। পরবর্তী আরো দুইটা প্রশ্ন আছে, তোমরা নিজেরা একটু এটার অ্যান্সার করে ট্রাই করো দেখি। আশা করি তোমরা সবাই পারবা, যেভাবে বুঝিয়েছি বা যেভাবে বলেছি এটুকু দেখলে তোমাদের সবার এটা পারার কথা। তারপরে একটু ট্রাই করে দেখো নিজে নিজে। প্রশ্নটা কি, আর ইউ লুকিং ফরওয়ার্ড,
আর ইউ লুকিং ফরওয়ার্ড। আগেই বলেছি লুকিং ফরওয়ার্ডের পর একটা টু হয়, কিন্তু এই যে লুকিং ফরওয়ার্ডের পর একটা কি টু হয়, তাহলে এখানে টু দেওয়া নাই, আমাদের অবশ্যই প্রশ্ন থেকে একটা টু নিতে হবে এবং এরপরে কি ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে, অর্থাৎ টু থাকবে এবং টুর পরে ভার্ব প্লাস আইএনজি থাকবে। এই যে সি নাম্বারটা দেখো, লুকিং ফরওয়ার্ড টু এবং তারপরে কি ভার্ব প্লাস আইএনজি, কেননা লুকিং ফরওয়ার্ড থাকলে, লুকিং ফরওয়ার্ড টু থাকলে তার পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। 3 নাম্বার দেখো উড ইউ মাইন্ড, এই যে উড ইউ মাইন্ড, দেখছো উড ইউ মাইন্ড, এর আগের স্লাইডে বলেছিলাম উড ইউ মাইন্ড, এই যে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড থাকলে কি হয় ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে এখানে উড ইউ মাইন্ড আছে, তাহলে পরবর্তী ভার্বের সাথে আমাদের অবশ্যই কি আইএনজি যুক্ত করতে হবে, এটা আইএনজি না, এটা না, এটাও না, এটা আইএনজি যুক্ত। বুঝতে পারছো আশা করি। এখানে আরো কিছু খুচরো রুলস দেওয়া আছে, একটু দেখো, কিছু খুচরো রুলস দেওয়া আছে, যেমন আই নো, নো এর পরে কি হাউ টু হয়, ঠিক আছে। আমি তোমাদের একটা এক্সাম্পল দেই, নো থাকলে পরবর্তীতে কি হয় হাউ টু হয়, হাউ টু, অর্থাৎ আমি যদি বলি আই নো I know how dash to swim, এখানে কি করতে হবে, নো থাকলে হাউ টু প্লাস ভি1 হয়, অর্থাৎ হাউ এর পরে কি টু প্লাস ভি1, অর্থাৎ ইনফিনিটিভ অ্যান্সার করতে হয়। এটার বাংলা অর্থ এমন যে আমি সাঁতার কাটতে জানি, এমন যে আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়, আমি জানি কিভাবে পড়াশোনা করতে হয়, আমি জানি কিভাবে খেলা করতে হয়, আমি জানি কিভাবে পড়াতে হয়, আমি জানি কিভাবে পড়তে হয়। এই যে নো হাউ টুর অর্থ এমন, আমি জানি কিভাবে তাকাতে হয়, আমি জানি কিভাবে পড়াতে হয়, আমি জানি কিভাবে ক্লাস নিতে হয়, অর্থাৎ এই বাক্যটার অর্থ এমন যে আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। এখানে অ্যান্সার হবে কি নো আছে, নো এর পরে হাউ আছে এবং নো হাউ থাকলে পরবর্তীতে কি হয় টু প্লাস ভি1 হয়, অর্থাৎ এটার অ্যান্সার কি হবে টু সুইম। পরবর্তী যদি আমি আরো একটা এক্সাম্পল দেখাই, আই নো হাউ ড্যাশ রিড, এটা রিড আর ই এ ডি, অর্থাৎ এটার বাংলা আমি জানি কিভাবে পড়তে হয়, আমি জানি কিভাবে পড়তে হয়। তাহলে এখানে কি হবে আই নো হাউ আছে, তাহলে হাউ থাকলে কি হয় ভার্বের সাথে আই কি বলে ভার্বের সাথে টু প্লাস ভি1 হয়, অর্থাৎ এখানে হবে কি আই নো হাউ টু রিড, হাউ টু রিড, কেননা নো হাউ থাকলে পরবর্তীতে কি হয় ইনফিনিটিভ হয়, নো হাউ থাকলে পরবর্তীতে কি হয় ইনফিনিটিভ হয়, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে টু রিড। আরো একটা রুলস দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা যদি কোনো বাক্যে লেস্ট দেখতে পাও তাহলে পরবর্তীতে অবশ্যই আমাদের শুড ব্যবহার করতে হবে। যদি কোনো বাক্যে তোমরা লেস্ট দেখতে পাও, যদি কোনো বাক্যে তোমরা লেস্ট দেখতে পাও তাহলে পরবর্তী সাবজেক্টের পরে অবশ্যই আমাদের শুড ব্যবহার করতে হবে, পরবর্তী বাক্যে আমাদের অবশ্যই কি ব্যবহার করতে হবে শুড ব্যবহার করতে হবে। লেস্ট, লেস্ট অর্থ এমন নইলে, কেমন হতে পারে নইলের অর্থ, বাংলা একটা সেন্টেন্স বলি যে জোরে হাঁটো নইলে তুমি বাসটি মিস করবা, জোরে দৌড়াও নইলে তুমি পড়ে যাবা না, বা নইলে তুমি ফার্স্ট হতে পারবা না, এমন, অর্থাৎ কোনো বাক্যে যদি লেস থাকে তার অর্থ এমন হবে যে তুমি জোরে হাঁটো নইলে তুমি ট্রেনটি মিস করবা। আমি যদি একটা এক্সাম্পল দেই, লিখলাম ওয়াক ফাস্ট, অর্থাৎ জোরে হাঁটো, লেস্ট ইউ ড্যাশ, এটা হলো মিস, ইউ ড্যাশ মিস দা বাস, অর্থাৎ এটার বাংলা অর্থ এমন যে জোরে হাঁটো নইলে তুমি বাসটি মিস করবা। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে, আমি এখানে গ্যাপ দিয়েছি দেখো মিসের জায়গায়, মিস করা যেটাকে বলে, তাহলে মিসের জায়গায় কি আমি গ্যাপ দিয়েছি, সঠিক কি হবে যে লেস্ট আছে, তাহলে লেস্ট থাকলে কি হয় পরবর্তী ভার্বের আগে অবশ্যই আমাদের একটা শুড ব্যবহার করতে হবে, অবশ্যই কি একটা শুড ব্যবহার করতে হবে। তাহলে এটার অ্যান্সার কি ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ শুড মিস দা ট্রেন। আশা করি বুঝতে পারছো এটা, অর্থাৎ কোন বাক্যে যদি লেস থাকে লেসটার অর্থ কি নইলে, আর লেস থাকলে পরবর্তী ভার্বের সাথে কি করতে হবে ভার্বের আগে আমাদের শুড যুক্ত করতে হবে, ঠিক আছে। এবার এখানে দেখো এখানে দেখো দিয়েছে লেস থাকলে তারপর কি হয় শুড ব্যবহার হয়,
আমরা 1 নাম্বার কোশ্চেনটা একটু সমাধান করি। দেখো কি আছে, আই ডোন্ট নো হাউ। এই যে বলেছি নো হাউ থাকলে পরবর্তী ভার্বের সাথে কি হয়, নো হাউ থাকলে পরবর্তী ভার্বের সাথে আমাদের অবশ্যই কি আইএনজি যুক্ত হয়। তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি না 2 + v1 হবে। 2 + v1 যদি হয় তাহলে এটা 2 + v1 নাই, এটাতেও নাই, এটাতেও নাই। সি নাম্বার দেখো টু ট্যাকেল, অর্থাৎ 2 প্লাস ভার্বের বেস ফর্ম আছে। এখানে আরো বেশ কিছু আমি রুলস দিয়েছি, দেখো it is time, it is high time, it is time এবং it is high time এর ব্যবহারটা একটু দেখো। it is time এবং it is high time এটার বাংলা অর্থ এমন, এটাই উপযুক্ত সময়, এটাই উপযুক্ত সময় আমাদের খেলা করার, এটাই উপযুক্ত সময় আমাদের পড়াশোনা করার, এটাই উপযুক্ত সময় আমাদের ক্লাস নেওয়ার। অর্থাৎ it is time, it is high time এটার বাংলা অর্থ এমন যে এটাই উপযুক্ত সময়, এটাই উপযুক্ত সময় তোমাদের উপদেশ দেওয়ার, এটাই উপযুক্ত সময় তোমাদের বকা দেওয়ার। অর্থাৎ it is time, it is high time এগুলোর বাংলা অর্থ এটাই উপযুক্ত সময়। এটার ক্ষেত্রে কি হবে দেখো, it is time, it is high time এটার পরে যদি একটা সাবজেক্ট থাকে তাহলে আমাদের কি পরবর্তী ভার্বটা অবশ্যই V2 তে হবে। তাহলে কি হবে, it is time, it is high time এগুলোর পরে সাবজেক্ট থাকলে তারপরে অবশ্যই V2 ফর্মে অ্যান্সার করতে হবে। আমি যদি বলি it is time we meet, অর্থাৎ এটাই উপযুক্ত সময় আমাদের দেখা করার, এটাই উপযুক্ত সময় আমাদের দেখা করার। তাহলে দেখো it is time আছে এবং it is time এর পর একটা সাবজেক্ট আছে, তাহলে পরবর্তীতে কি হবে, আমাদের অবশ্যই ভার্বের 2 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট ফর্মে অ্যান্সার করতে হবে। তাহলে মিট হলো প্রেজেন্ট ফর্ম, মিটের পাস্ট ফর্ম আমরা জানি কি মেট, অর্থাৎ একটাই হবে, এটা প্রেজেন্ট এটা পাস্ট, এখানে অ্যান্সার করতে হবে কি পাস্ট ফর্মে। আমি আবারও বলছি it is time, it is high time এটার বাংলা অর্থ কি এটাই উপযুক্ত সময়, আর এটার একটা সেন্টেন্সে যদি তোমরা দাঁড় করো তাহলে হবে এটাই উপযুক্ত সময় আমাদের সাক্ষাৎ করার, এটাই উপযুক্ত সময় আমাদের পড়াশোনা করার, এটাই উপযুক্ত সময় আমাদের খেলা করার। আশা করি বুঝতে পারছো। এখানে আরো একটা এক্সাম্পল বা আরো একটা রুলস দেওয়া যায়, সেটা হলো it is time, it is high time এর পরে যদি তোমরা দেখো সাবজেক্ট নাই তাহলে তারপরে ডিরেক্ট কি হবে 2 + v1 হবে। এটা একটু কনফিউশন, এজন্য দুটো আলাদা আলাদা ভাবে শিখে নাও। আমি আগের বাক্যটাই যদি লিখি it is time, it is time, দেখো it is time এর পরে কি সাবজেক্ট নাই, এখানে it is time এর পরে ডাইরেক্ট যদি ভার্ব আসে তাহলে কি হবে it is time to meet, অর্থাৎ ডাইরেক্ট ভার্ব আসলে কি হবে 2 + v1 আসবে। ডাইরেক্ট যদি ভার্ব আসে তাহলে আমাদের কি হবে 2 + v1 এ आंसर করতে হবে। আর যদি it is time এর পরে একটা ভার্ব আসতো এমন যে ইউ অথবা হি এরকম সাবজেক্ট আসলে আমরা কি করতাম v2 অর্থাৎ মেড। কিন্তু যদি এরকম সাবজেক্ট না আসে তাহলে আমাদের অবশ্যই ইনফিনিটিভে आंसर করতে হবে। তারপরে আরো আছে আই উইশ, আই ফ্যান্সি এটার ব্যবহার একটু আমরা দেখি। উইশ অথবা ফ্যান্সি এগুলো তোমার অলিক কল্পনায় ব্যবহার হয়। যেমন আমরা ইচ্ছা পোষণ করি আমি যদি তুমি হতাম, আমি যদি পাখি হতাম, আমি যদি রাজা হতাম, আমি যদি প্রিন্স হতাম, আমি যদি প্রেসিডেন্ট হতাম, আমি যদি প্রধানমন্ত্রী হতাম। এই যে আমরা অলিক কল্পনা করি এক্ষেত্রে আমাদের হয় কি উইশ। যেমন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি কি আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ বার্ড, অর্থাৎ এগুলোর বাংলা কি ইস আমি যদি পাখি হতাম, আমি যদি রাজা হতাম। অর্থাৎ উইশ অথবা ফ্যান্সির ব্যবহারগুলো এরকম হবে যে আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, আই উইশ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম। তাহলে কি হতো সেটা পরের কথা। অর্থাৎ উইশ এবং ফ্যান্সির ব্যবহারটা এমন, মনে রাখবা উইশ এবং ফ্যান্সির পরে সবসময় কি ভার্বের 2 নাম্বার ফর্মটা হবে, সবসময় ভার্বের 2 নাম্বার ফর্মটা ব্যবহার হবে। কিন্তু যদি অক্সিলারি ভার্ব ব্যবহার করো অক্সিলারি ভার্ব হিসেবে শুধুমাত্র একটা কি বসে ওয়্যার বসবে। অক্সিলারি ভার্ব হিসেবে ওয়্যার ছাড়া অন্য কোনো ভার্ব এখানে কি আসতে পারবে না। তাহলে আমরা একটা एग्जांपल দেখি যেটা ছোটবেলা থেকে পড়ে আসছি। কি বলি যে আই উইশ আই ড্যাশ এ বার্ড, এখানে আমি বি ভার্ব একটা বসানো লাগবে।
বি ভার্ব কোনগুলো সেগুলো তো আমি ইতিমধ্যেই পড়িয়েছি, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, এগুলোকে বলা হয় বি ভার্ব। আমি আবারও বলছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, এগুলোকে বলা হয় হচ্ছে বি ভার্ব। অর্থাৎ বি ভার্ব যদি থাকে এখানে এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার মধ্যে কোনটা বসবে? আমি বলেছি বি ভার্ব হিসেবে শুধুমাত্র ওয়্যার বসতে পারে। উইশের পরে, উইশ অথবা ফ্যান্সি দুটো একই জিনিস, একই সাথে শেখানো, কারণ ফ্যান্সিও থাকতে পারে, এই দুটো একই বিষয়। তাহলে উইশ এবং ফ্যান্সির পরে কি বি ভার্ব থাকলে অবশ্যই আমাদের কি দিতে হবে? এখানে সব সময় আর ব্যবহার করতে হবে। তাহলে এটা মাথায় রাখো যে উইশ এবং ফ্যান্সির পরে ভি টু বসে আর বি ভার্ব হিসে শুধু ওয়ার বসে। আমরা পরবর্তীতে একটু দেখি, এখানে আরো একটা দেখো, যেটা আমরা অলরেডি দেখে ফেলছি এগুলো। পরবর্তীতে আছে কি হোয়াইলের পরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হয়। হোয়াইলের পরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আমি যদি এখানে একটা বাক্য লিখি, হোয়াইল গো টু স্কুল, অর্থাৎ এটার বাংলা কেমন জানো? যে স্কুলে যাওয়ার সময় আই ছয় বার্ড, স্কুলে যাওয়ার সময় আমি পাখিটি দেখলাম। তাহলে হোয়াইলের পরের ভার্বের সাথে কি হবে? হোয়াইলের পরের ভার্ব আসলে তার সাথে সরাসরি আইএনজি যুক্ত করতে হয়। তাহলে এখানে গো আছে গ্যাপে, তাহলে গো এর পরিবর্তে আমাদের এখানে লিখতে হবে কি গোয়িং, অর্থাৎ হোয়াইলের পরবর্তী ভার্বটা সবসময় কি আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে কি হোয়াইল গোয়িং টু স্কুল আই স এ বার্ড, অর্থাৎ এটার বাংলা এমন, আমি স্কুলে যাওয়ার সময় একটি পাখি দেখলাম। হোয়াইল প্লেইং ফুটবল, খেলা করার সময় আই স এ, যে কোনো কিছু তুমি দেখতে পারো। তাহলে কি হোয়াইলের পরবর্তী ভার্ব আসলে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এই যে এটা আমি অলরেডি বলেছি যে উইশ থাকলে উইশের অক্সিলারি ভার্ব হিসেবে শুধু ওয়্যার বসে, যেমন আই উইশ আই ওয়্যার এ বার্ড, আই উইশ ওয়্যার এ কিং, আই উইশ ওয়্যার ইউ, এরকম আই উইশ আই ওয়্যার এ প্রেসিডেন্ট। এরকম ক্ষেত্রে উইশের ক্ষেত্রে সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহার হবে? ওয়্যার ব্যবহার হবে। তারপরে বি ভার্ব প্লাস লাইকলি থাকলে, তাই এরপরে কি হয়? টু প্লাস ভি অন হয়। বি ভার্ব প্লাস লাইকলি যদি থাকে তাহলে পরবর্তীতে কি হয়? টু প্লাস ভি অন হয়। তাহলে বি ভার্ব প্লাস লাইকলি, বি ভার্ব কোনগুলো? ওই যে বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে বি ভার্ব। তাহলে বি ভার্ব প্লাস লাইকলি যদি থাকে পরবর্তী ভার্বের সাথে টু প্লাস ভি অন হয়। তাহলে আমি যদি বলি ইট ইজ লাইকলি, ইট ইজ লাইকলি, এখানে দেখো ইজ কি বি ভার্ব এবং লাইকলি কি, এই যে বি ভার্ব ইজ তারপরে লাইকলি, তাহলে বি ভার্ব এবং লাইকলি পাশাপাশি বসেছে। তাহলে পরবর্তী তুমি যেই ভার্বটা দাও সেই ভার্বটা কি হবে? টু প্লাস ভি অন। ইট ইজ, সরি এখানে আই না, এখানে হবে ইট। তাহলে ইট ইজ লাইকলি, এখানে তুমি যাই দাও সেটা কি টু প্লাস ভি অন দিতে হবে। এই যে ইট ইজ লাইকলির পরে তুমি যেটাই দাও না কেন এরপরে কি টু প্লাস ভি ওয়ানে অ্যান্সার করতে হবে। তাহলে আমরা কিছু এক্সাম্পল সমাধান করি। এখানে আমি যতগুলো রুলস পড়েছি সেই আলোকে এখানে 4-5টা এক্সাম্পল আছে, এগুলো তোমরা নিজেরা প্রথমত একটু অ্যান্সার করার ট্রাই করো এবং তারপরে আমি তো তোমাদের এটা অ্যান্সার করেই দিব। তোমরা প্রয়োজনে এটা একটু পুশ করে বা পজ করে তোমরা অ্যান্সারটা তাকাই দিতে পারো। দেখো 2 নাম্বারটা একটু দেখো, শি ইজ লাইকলি। আমি মাত্র যে রুলসটা পড়াইছি সেটা হলো বি ভার্ব প্লাস লাইকলি থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে ইজ একটা বি ভার্ব, তারপরে লাইকলি আছে, তাহলে পরবর্তী ভার্বের সাথে কি হবে? টু প্লাস ভি অন করতে হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে টু প্লাস ভি অন কোথায় আছে। এখানে দেখো টু নাই, এখানে নাই, এখানেও নাই, শুধু টু দেখে কিন্তু তোমরা 3টে অপশন কেটে দিতে পারছো। আর অপশন থাকে 4টা, 3টা যদি কেটে দাও তাহলে অপশন তো একটা সঠিক টাইম নিয়ে বের হয়ে গেছে। কেন বের হয়েছে সেটা না জানলেও কিন্তু অ্যান্সার এটাই, কারণ এটাই বাদ আছে, বাকি 3টা আমরা অলরেডি কেটে দিয়েছি। তাহলে একটা যেটা বাদ থাকবে সেটা তো অবভিয়াসলি সেটাই অ্যান্সার হবে। তাহলে এই যে টু প্লাস ভি অন অর্থাৎ টু নো, ইট ইজ লাইকলি টু নো, শি ইজ লাইকলি টু নো। পরবর্তীতে দেখো হি রান ফাস্ট, সে জোরে দৌড়াও। লেস্ট, এই যে লেস্ট বলেছিলাম যে কোনো বাক্যে লেস্ট থাকলে পরবর্তী ভার্বের সাথে কি শুড ব্যবহার হয়। এগুলোর বাংলার অর্থ যে তুমি জোরে দৌড়াও নইলে তুমি ফাস্ট হতে পারবা না, বা তুমি জোরে হাঁটো নইলে তুমি ট্রেনটি মিস করবা, বা জোরে হাঁটো নইলে তুমি বাসটি মিস করবা। তাহলে এখানে লেস্ট আছে, তাহলে পরবর্তী ভার্বের সাথে কি হবে? শুড ব্যবহার হবে। শুড কোথায় আছে? এই যে শুড, একটু আগেই বললাম লেস্ট থাকলে পরবর্তী ভার্বের সাথে শুড ব্যবহার হয়, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে সি। এটার বাংলা অর্থ এমন যে তুমি জোরে দৌড়াও বা নইলে কি করবা? মিস দ্য ট্রেন, ট্রেনটি মিস করবা। এজ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম,
4 নাম্বার এক্সাম্পলটা দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের এক্সাম্পল। আমি মাত্র তোমাদের বলছি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে পরবর্তী ভার্বের সাথে কি হয়, পরবর্তী ভার্বের সাথে নিঃসন্দেহে কি হবে, V2 হবে। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে 2 + V1 এ आंसर করতে হবে। যেহেতু এখানে সাবজেক্ট আছে তাহলে আমরা V2 आंसर করব। V2 কোনটা দেখো, মেক হলো V1, মেক মানে তৈরি করা, এর V2 হলো কি মেড। তাহলে যেখানে V2 অর্থাৎ এই মেড পাবে সেটা आंसर। একটু দেখো তো কোথায় মেড আছে, অপশন বি তে দেখো মেড আছে, অর্থাৎ মেকের V2 হিসেবে এখানে মেড ব্যবহার হয়েছে। 5 নাম্বারটা দেখো, ওই যে উইশের ব্যবহার, এটা তোমরা নিঃসন্দেহে তোমরা নিজেরাই পারার কথা। আমি অনেকগুলো এক্সাম্পল বলেছি, যেমন আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ প্রেসিডেন্ট, এরকম অনেকগুলো বলেছি। অর্থাৎ আই উইশ আই ড্যাশ এ কিং, এখানে অবশ্যই কি হবে, শুধুমাত্র ওয়ার ব্যবহার হবে, শুধুমাত্র কি ওয়ার ব্যবহার হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা এবার একটু সিন্সের ব্যবহার দেখবো, ঠিক আছে। সিন্সের বেশ কিছু ব্যবহার আছে, সেটা আমরা দেখার চেষ্টা করব। সিন্সের 3টা তোমার রুলস আছে, সেই 3টা আমরা একটু দেখব। সিন্সের ব্যবহারটা একটু দেখার চেষ্টা করো এবং এটা তোমরা খাতায় নোট করবা, বারবার পড়বা, বারবার পড়ার ফলে তোমরা এটা মাথায় গেঁথে নাও। সিন্সের পূর্বে যদি আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সিন্সের পূর্বে যদি দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে সিন্সের পূর্বে নিঃসন্দেহে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সিন্সের পরে নিঃসন্দেহে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আরেকটা রুল, সেটা হলো সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, সিন্সের পরে হবে কি, পাস্ট ইনডিফিনিট। সিন্সের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সিন্সের পরে হবে কি, পাস্ট পারফেক্ট। অর্থাৎ সিন্সের 2টা রুলস, এই 3টা রুলসই তোমরা একটু মনে রাখো। সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট। সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, সিন্সের পরে পাস্ট পারফেক্ট। সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট। সিন্সের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সিন্সের পরে হবে কি, পাস্ট পারফেক্ট। এটা হলো তোমার সিন্সের 3টা রুলস। এবং আরো একটা যদি সহজভাবে বলি, সিন্সের পূর্বে প্রেজেন্ট টেন্স থাকলে, সিন্সের পূর্বে প্রেজেন্ট টেন্স থাকলে সিন্সের পরে কি, পাস্ট ইনডিফিনিট। সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট থাকলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট। এখানে দেখো তোমার রুলস গুলো দেওয়া আছে, যে সিন্স 3টা। সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট মানে সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট, সিন্সের পূর্বে প্রেজেন্ট পারফেক্ট মানে পরে পাস্ট ইনডিফিনিট, এবং সিন্সের পূর্বে পাস্ট ইনডিফিনিট মানে পরে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে। এখানে আরো 2টা রুলস এক্সাম্পল এখানে দেওয়া আছে, একটু দেখো। নো সুনার, নো সুনারের পরে সবসময় কি বসে, হ্যাড বসে। মনে রাখবা, নো সুনার, স্ক্র্যাচলি, এগুলোর পরে সবসময় কি, হ্যাড বসে। তাহলে নো সুনারের পরে তোমার পাস্ট পারফেক্ট টেন্স, এবং নো সুনারের কি বলে, নো সুনারের কনজাংশন হিসেবে সবসময় দেন বসে, এবং তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই 2টা লাইন তোমরা একদম মুখস্থ করে ফেলবা, কেননা এই 2টা লাইন অনেক কনফিউজিং করে। অর্থাৎ নো সুনার যুক্ত বাক্যটি কি হবে, পাস্ট পারফেক্ট। ক্রাসলি অথবা হার্ডলি যুক্ত বাক্যটি হবে পাস্ট পারফেক্ট, এবং পরবর্তী যেটা থাকে সেটা পাস্ট ইনডিফিনিট। কারণ আমি বলেছি পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট একটা সমুদ্র সম্পর্ক আছে। অর্থাৎ নো সুনার যুক্ত বাক্যটি পাস্ট পারফেক্ট হবে এবং সেটার কনজাংশন হিসেবে ব্যবহার হবে দেন, অর্থাৎ নো সুনারের সাথে দেন ব্যবহার হবে, আর ক্রাসলি হার্ডলির সাথে ব্যবহার হবে হোয়েন। নো সুনারের সাথে দেন এবং ক্রাসলি হার্ডলির সাথে হোয়েন ব্যবহার হবে। আরো একটা জিনিস এখানে, সেটা হলো নো সুনার যুক্ত বাক্যটি পাস্ট পারফেক্ট হবে আর অপর বাক্যটি পাস্ট ইনডিফিনিট। ক্রাসলি অথবা হার্ডলি যুক্ত বাক্যটি পাস্ট পারফেক্ট হবে, অপর বাক্যটি পাস্ট ইনডিফিনিট। আর এটা মনে রাখবা, নো সুনারের সাথে দেন আর ক্রাসলি এবং হার্ডলির সাথে হোয়েন ব্যবহার হয়।